মোহাম্মদরে একটা বাসা ভাড়া দেখ, উনি আমাদের যে খরচটা আছে সেটা উনি খরচটা বহন করুক, আমাদের দায়িত্বটা উনি সুন্দরভাবে পালন করুক। কারণ আমার তো বাবা নাই, ভাই নাই, আমাকে ধর্ষণ করছে। ধর্ষণ করার পর আমার এই বাচ্চাটা হয়েছে। হওয়ার পর এই বাচ্চাটা নিয়ে যখন আমি ওনার অফিসে গেছি, ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে, ধর্ষণ করার পর আমি ওনার নামে বিচার দিতে চাইছিলাম, ওনার নামে আমরা পদক্ষেপ নিতে চাইছিলাম। তখন উনি আমার মাকে মা বললে, আমার বোনকে বোন বললে, আমাদেরকে বলছে যদি আপনি এটার কথা বলেন আপনারই সমস্যা হবে, আপনারা দৌড়াইতে পারবেন, কোনো সঠিক বিচার পাইবেন না, কারণ আমার যথেষ্ট লোক আছে। উনি এইসব বলছে। বলার পর তারপরে বলতেছে যে জানলে আপনার মেয়ে আরও কলঙ্কিত হইব, আরও কোনো লাভ হইব, এইসব বলছে। বলার পর তারপরে আমার আম্মু বলতেছে যে বাবা তাহলে তুমি এখন আমার মেয়েটার আমি কি করবো বলো। বলে কি যে কি জন্য আমি আপনার মেয়েরে আর আপনার বাচ্চাটারে দেখবো, দেখাশোনা করবো, খরচ ভরণ পোষণ দিব। তখন আমার মা বলছে না বাবা এইভাবে তো হইব না, তুমি এইভাবে তো বললে তো আর হইব না। তখন বলতেছে যে কি জন্য উনি বলতেছে, আমার মা বলতেছে তাহলে তুমি কাবিন করো। বলে কি না আমি চাকরি করি, কাবিন করলে আমার সমস্যা হইব, কাবিন করলে আমার সমস্যা হইব। পরে বলতেছে যে তাহলে ঠিক আছে, মানে ইসলামে সরাসরি তো অনুযায়ী মোল্লা দিয়ে তো বিয়ে পড়াইতে, অন্তত একটা মোল্লা দিয়ে বিয়ে পড়ো। উনি বলে কি না মোল্লা দিয়েও বিয়ে পড়তে পারবো না, আপনার মেয়ের আপনার সন্তানের দায়িত্ব আমি নিলাম। আমার মা অনেকভাবে বলছে, মানে তারপর যখন আমার আপু উল্টাপাল্টা করছে, বলে কি বেশি করলে মুসলিম রে সাভার থেকে ভাগাই দিব, তোমাদেরকেও ঢাকা থেকে ভাগাই দিব। উনি বিভিন্ন ভয় আমার দেখাইছে। দেখার পর বাচ্চাটা যখন পেটে ছিল উনি আসছে গেছে বাজার সাজায় দিছে, কারণ বাচ্চাটা পেটে থাকাকালীন আমি যদি মামলা দিই ওনার অনেক খারাপ হইব। আমরা তো এই জিনিসটা বুঝতে পারি নাই যে বাচ্চা পেটে থাকাকালীনই একটা কিছু দিলে কিচ্ছু হইব, এটা তো আর আমরা বুঝতে পারি নাই। পরে যখন বাচ্চাটা হয়েছে উনি আর আসে না। পরে যখন আমি ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে ওনার অফিসে গেছি, তখন যখন আমি এই কথাটা বলা শুরু করছি, উনি কি করছে কাবিননামা ছাড়াই আমার তালাকনামা পাঠাইছে। পাঠানোর পর যখন আমি গেছি, তখন আমি যখন তালাকনামা পাইছি, পাওয়ার পর আমি বলতেছি যে আমার সাথে আমার আম্মু বলতেছে তোমার সাথে তোর বিয়ে হয় নাই, তুমি তালাকনামা কেমনে দিলা। তখন বলতেছে কি যে কি যেন দিছি, যদি এটা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করেন তাহলে আরও ক্ষতি হইব আপনাদের, যত বাড়াবাড়ি করবেন ততই আপনাদের ক্ষতি হইব। মাজারে প্রথম দিনই আমি গানে গেছিলাম, তখন প্রথম দিন আর আমার কেউ গানে নিতে ছিল না, কারণ আমার কেউ চিনে না তো ওইভাবে নিতে ছিল না। তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছে। তখন উনি আয়সা বলতেছে আমার মারে যে গান আপনি কি করবেন। তখন আমার মা বলতেছে যে আমার মেয়েটারে গান করতে নিয়ে আসছি বাবা। আমার মা বললো আমার ভাইটা প্রতিবন্ধী, আমার একটা বড় বোন, আমি আর আমার মা, আমাদের কেউ ইনকাম করে আর নাই। তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি প্রোগ্রাম দিয়ে দিব, আপনারা কালকে আইসেন। মানে আমরা চলে গেছি, কালকে উনি প্রোগ্রাম দিছে, ওনার প্রোগ্রামে আসছি। আসার পর প্রোগ্রাম করে আমি গ্রামে চলে গেছি, আমি আর আসিনি। 5 মাস পর্যন্ত উনি আমারে ফোন দিয়েছে যে আমি আসবো নাকি, ঢাকায় প্রোগ্রাম করবো নাকি। আমি বলছি না, আমি ঢাকায় রেগুলার আসি না, আমার বোনের বাসায় আসছি, আইসা একটা প্রোগ্রাম করে চলে গেছি। তারপরে উনি এভাবে ফোন দিছে পরে একদিন শনি একরা, 5 মাস পর আমি শনি একরা আসছি, উনি শনি একরা গেছে। যাই ফোন দিয়ে আমার মারে মা ডাইকে আমার বোন ডাইকা বলছে যে আমার বোন যেহেতু একটু অনার্সে, তখন আমার বোন খালি ইন্টার পাস করে অনার্সে উঠছে, আমার বোন যেহেতু অনার্সে উঠছে আমার বোনটা একটা চাকরি দিয়ে দিব। চাকরির কথা বলছে পরে আমি আর আমার আপু একদিন শ্যামলিতে গেছি। যাওয়ার পর উনি শ্যামলিতে গেছি পরে আমার আপুর আবার ব্রেনের সমস্যা, আরও পদক্ষেপ কি জন্য নিতে পারি নাই, মানে কোনো আইনিভাবে কোথাও যাইতে পারি না, কারণ আমার বোনের ব্রেনের সমস্যা। আমার বোন অনার্সে পড়লেও আমার বোনেরও ব্রেনের সমস্যা। আমার বোন 2 মাস পর পরই আমার ব্রেনের এই সমস্যাটা দেখা দেয়। আমার বোনের প্রতি 2 মাস 3 মাস পর পরই আমার বোনের এই সমস্যাটা হয়। আপনার সাথে মিরপুরের মাজারে দেখা হয়েছে, আপনার সাথে এই যে অবৈধভাবে সম্পর্কটা হইল না পরে শুনেন, পরে যখন আমার বোনের চাকরির কথা বলছে, আমার বোনের এই ব্রেনের সমস্যাটা হলে আমার বোন শুধু ঘুরার পর পরে আমার আপু বলতেছে চল ইশিতা, ওরা যেহেতু বলছে আমার চাকরি দিব, তাই ঠিক আছে আমি আর ঘুরবো না, আমি চাকরি করবো, চল ওনার কাছে যাই। ওনার আপুর ব্রেনের সমস্যা হলে শুধু আপু এরকম করে। তখন আমি আর আমার আপু ওইখানে গেছি। যাওয়ার পর উনি কী করছে, জোর করে আমার সাথে একটা সম্পর্ক করছে 2019 সালে। করার পর তারপরে আমি এই কথাটা যখন বলতে নিছি, তখন উনি আমারে বলে কি যদি বলো তোমার বোনের হাজব্যান্ড, আমার বোনের কি তোমার বোনের হাজব্যান্ড সহ তোমার বোনের যেখানে চাকরি করে ওদেরকে সম্পূর্ণভাবে তোমার বোনের কারখানায় আমি দূর করে দেবো, তোমরা শনি একটা তোমার বোন থাকতে পারবো না, তোমাদের অনেক সমস্যা হইব, তুমি কাউকে বলবা না এই কথাটা। আর আমার আপুরও ব্রেনের সমস্যা, আমি আপুরে বললে আপুর কোনো লাভ হবে না, 2 মাস পরে যদি বলি তাহলে হয়তো যদি কাজে লাগে। তখন আমি এই কথা শুনে আমি আইসা পড়ছি। তারপরে আমার আপু আসছে, আসার পর উনি আমার আপুর সাথে অনেক ভালো ব্যবহার করছে। আমি আর আমার আপুরে বলি নাই, কাউরে বলি না। পরে যখন গ্রামে গেছি তখন আমার এরকম প্রেগনেন্সির সমস্যা হয়েছে। হওয়ার পর প্রায় 2-3 মাসের মাথায় আমি বুঝতে পারার পর আমার মা, আমি বুঝতে পারি নাই, আমি যে বমি করি। পরে গ্রামের আমার বাসায় যে থাকতো আমাদের পাশে হালিমা আন্টি, উনি বুঝে গেছে। উনি সবার কাছে বলা শুরু করছে যে আমার পেটে বাচ্চা আসছে। পরে আমার মা
এই কথা শুনে আমার মা ঝগড়া করতেছে সবার কাছে যে না আমার মেয়ের কী হবে কেন, আমার মেয়ের এরকম নোংরা কথা সবাই কেন করতেছে। পরে আমার মারও মনে সন্দেহ হলো যে এত বমি করতেছে, খাইতে পারতেছে না, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা। পরে আমার মামার ডাইকা নিয়ে খুব বেশি মারধর করছে, করার পর বলছে যে কী সমস্যা। আমি আবার এতিমখানায় ছিলাম, সরকারি শিশু পরিবার তেজগাঁও এতিমখানায়ও আমি ছিলাম। এতিমখানা থেকে আমি মানে আমার মারে ছাড়া আমার ভালো লাগতো না। পরে ঈদের ছুটিতে আসছি, আসার পর আমি আর যাইনি। তখন 4 জন মানুষের খাওয়া দাওয়ার অনেক সমস্যা হইতাছে, কারণ আমার ভাইটাও প্রতিবন্ধী, ছোট, ও আমার ছোট, আমি, আমার বড় বোন, আমার মা, কেউ তো ইনকাম করে নাই। তখন আমার মা আমারে মাজারে নিয়ে আসছে গান করানোর জন্য। তখনই উনি আমারে পাইছে, পরে উনি চাকরি দিয়ে দিবে সেটা। হ্যাঁ, উনি 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 নাকি সিবিসি না টিবিসি কি যেন একটা নেতা, আমি বলতে পারতেছি না সঠিকভাবে, আমি জড়াই নাই। তখন উনি বলছে যে আমাদেরকে চাকরি দিয়ে দিবে। উনি প্রায় সময় আমারে ফোন দিত। না, লোভে পড়ে না, আমি তো ওনার সাথে কথাই বলতাম না। একজন বয়স্ক লোকের সাথে মানুষ কি যখনই কথা বলে চাইলেই কি কথা বলে? ও একজন লোকের সাথে কথা বলে, যেমন এই যে তিশা, উনি যে ওনারা ওইটা ভেবেই তো বলতেছেন, তাই না? ওনার একটা ইয়া ছিল, ওদের একটা ছিল, ওরা ফেসবুকে কথাবার্তা বলতো বা এরকম একটা কিছু। ওনার সাথে আমার এরকম একটা কিছু না। উনি বলছে যে আমার ভাইরে মানে একটা চায়ের দোকান দিয়ে দিব। উনি রাজনৈতিকভাবে ওনার পাওয়ার আছে। আচ্ছা আপা, সিটি কর্পোরেশনের বইলা। বাচ্চার বয়স কত? 16 মাস। 16 মাস। তার সাথে কতদিন ছিলেন? না, ওনার সাথে আমি ছিলাম না। মানে ওই যে প্রথম যখন চাকরি নিতে গেছেন তখনই আপনাকে এই কাজ হ্যাঁ, এই কাজ করছিল। পরে আমার একটা বাচ্চা আসছে, আসার পর উনি অ্যাবর্শন করছে। তখন আমি বাচ্চাটা হওয়ার পর আমি তো আর বুঝতে পারি যে প্রথম এরকম হয়ে যাবো, বাচ্চা হয়ে যাবো। তখন মানে আমি গ্রামে চলে গেছিলাম। এই কথা আমি আমার আপুকে বলি না, কারণ আমার আপু সুস্থ হইতে আরও 2 মাস লাগবো। আমার আপুর ব্রেনের সমস্যা। এটার পরে যখন ওই যে গ্রামে সবাই জানাজানি হইলো, তখন আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার মা তখন আমার মা বলছে কে এই কাজ করছে। আমার খুব মারধর করার পর আমি ওনার নাম বলছি। বলার পর আমার মা ওনারে ফোন দিছে পরে আমার মা বলছে যে আপনি এরকম একটা কাজ করছেন আমার মেয়ের সাথে, এখন তো আপনার নামে আমরা আইনিভাবে ব্যবস্থা নিব, আমি যা করার করবো এখন আমার এই মেয়েরে। তখন উনি বলছে যে দেখেন আপনার কেউ নাই যে আপনারা করবো, আর আপনার আরও সমস্যা। তখন আমার মাও ভাবলো যে আমার মার যেহেতু বাপ ভাই নেই, আমার মা যে জায়গায় থাকে সেই জায়গাটা আমার মা কিনে আসছে, ওখানে আমার মার কোনো লোকজন নাই। এমনিতে ওনারা জায়গাটা দখল করার জন্য বৈশা রয়েছে। যদি এরকম একটা কূপ পায় তাহলে তো ওনারা আমার মারে তুল্লা দিব। এই বিষয়টা জানাজানি হইলে আমার মার জন্য আরও খারাপ হইব। তখন আমার মা বললো যে তাহলে কী করা যাবে এখন? তখন উনি বলছে কি যে আমি আপনার মেয়ের ঢাকায় নিয়ে আসেন, শ্যামলীতে একটা হাসপাতালে নিয়ে আসেন। উনি বলে নাই যে অ্যাবর্শন করাবো। তখন হাসপাতালে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার মা বলতেছে বাবা আমার মেয়ে ছোট, যদি অ্যাবর্শন করি যদি কোনো সমস্যা, কারণ আমাদের সাবাসপুরে নাকি আমার মা বলছে যে একটা মহিলার এরকম হওয়ার পর নাকি ব্লাড যেতে যেতে ওই মহিলাটা মারা গেছে। তখন আমার মা খুব ভয় পাইছে। উনি জোর করে আমাকে একটা ইনজেকশন দিছে। এলো ওই মহিলাটা জোর করে আমাকে বেডে শোয়ায় একটা ইনজেকশন দিছে। ওইখানে সইও নিছে আমার মার জোর করে, উনি সই দেয় নাই। এক শ্যামলী একটা ডায়াগনস্টিক সেন্টারে এই পাটা আমি এখনও নাড়াইতে পারি না। কি একটা ইনজেকশন দিছে আমি জানি না, আমি অজ্ঞান ছিলাম। ওনারা অ্যাবর্শন করছে। করার পর উনি তারপর দিন উনি সকালে আসে না, কিচ্ছু করে না, কোনো ইয়া করে না। করার পর উনি বিকাল 4টার সময় এসে 4000 টাকা দিয়ে বলে তোমরা এখন এই হাসপাতাল থেকে চলে যাও। না, আমার মা বলতেছে যে বাবা আমার মেয়েটা অসুস্থ, মাত্র অ্যাবর্শন হয়েছে, আমার মেয়েটা যদি যাইতে যেতে কোনো সমস্যা হয় আমি আমার মেয়েটা নিয়ে কীভাবে যাবো এইতে? তখন উনি বল কি না 4000 টাকা দিয়ে দিচ্ছে, অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে চলে যান। উনি আর একটা টাকাও দেন, একটু খবরও নেয়নি। 1 বছর পর